হ্যাঁ, আজকে ক্লাসটা 2 নাম্বার ক্লাস আমাদের কোর্সের। তো এখানে আমরা প্রথমে আলোচনা করব ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার, যে আমরা যে আরসিসি স্ট্রাকচার নিয়ে ডিজাইন কোর্সটা করতেছি বা অ্যানালাইসিস শিখবো, সেটার জন্য যে যে টাইপগুলো আছে স্ট্রাকচার সেটা আমরা দেখব। এরপরে ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অফ স্ট্রাকচার, এখানে বিম, কলাম, জয়েন্ট এবং যে আমাদের সাপোর্টগুলো আছে, এই ক্লাসিফিকেশন এটা আমরা দেখব। তো ক্লাসিফিকেশন গুলো দেখার পরে আমরা কিছু বিম বিমের আমরা সলিউশন করে দেখবো। আমরা যে এসএফডি বিএমডি ম্যাথ করছি, তো এইটা আমরা যাতে ইট্যাপসে সলিউশন করে ইট্যাপসের একটা বাস্তবিক যে ধারণা অথবা এর বাস্তব যে প্রয়োগ, এইটার একটু আজকে কিছু একটা মানে 2-3টা প্রবলেম সলিউশন করে দেখব। এবং এর সাথে সাথে এই আরো কিছু প্রবলেম এটার আজকের দিনের ক্লাসের পরে অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। তাহলে আজকে ক্লাসের মূল আমাদের আউটলাইন, কোর্স ক্লাস আউটলাইন। তো এখানে আমরা যদি প্রথমেই দেখি যে ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার, স্ট্রাকচার কত ভাই ধরনের। জি হ্যাঁ নন ভাই। হ্যাঁ 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 ভাই, হচ্ছে এখন আমাদের এই আজকের ক্লাসটা কি ঠিকমতো রেকর্ড হবে ভাই? মানে আমরা কি হ্যাঁ হ্যাঁ পাবো কি? হ্যাঁ আচ্ছা রেকর্ডিং আচ্ছা চলতেছে, ঠিক- হবে ইনশাআল্লাহ হবে সব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ওই যে মাত্র আসলাম, তো ঠিক আছে ভাই, তাহলে আমি আরেকটু মানে পরে এসে ভালো করে ক্লাসটা করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। তো স্ট্রাকচারের যে ধরন বা টাইপ, এটার ভিতরে আমরা অ্যাকর্ডিং টু ডিটারমিনেসির উপর ভিত্তি করে, আর এটা দুই ধরনের স্ট্রাকচার আমরা জানি, যে ডিটারমিনেট স্ট্রাকচার আর হলো ইনডিটারমিনেট স্ট্রাকচার। তো ডিটারমিনেট স্ট্রাকচারটা কি, এখানে রিয়াকশন এবং যে ইন্টারনাল ফোর্স, এটা কি, এটা ডিটারমাইন করা যায় শুধুমাত্র ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করে। তো এগুলোর উদাহরণ সিম্পলি সাপোর্টেড বিম, তারপর ট্রাস, সিম্পলি সাপোর্টেড ট্রাস, এইগুলা। তো এখানে যে মেইন কন্ডিশন সেটা হলো আমাদের যতগুলো আননোন থাকবে ততগুলো ইকুয়েশন থাকবে, যার মাধ্যমে আমরা সলিউশন করে আননোনগুলোর মান বের করতে পারবো। আর ইনডিটারমিনেট স্ট্রাকচারটা কি, ইনডিটারমিনেট স্ট্রাকচার হলো যেখানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনগুলো ব্যবহারের মাধ্যমেই আমরা এর ইন্টারনাল ফোর্স অথবা এর যে সাপোর্ট রিঅ্যাকশন আছে সবগুলো আমরা বের করতে পারবো না। এখানে আরও কিছু কম্প্যাটিবিলিটি ইকুয়েশন অথবা ম্যাটেরিয়াল প্রপার্টিস এগুলো ইউজ করে তারপরে আমাদের সকল ধরনের সাপোর্ট রিঅ্যাকশন আর হলো ইন্টারনাল ফোর্সগুলো বের করতে হয়। তো এখানে মেইন যে কন্ডিশন সেটা হলো এর যে মানে স্ট্রাকচারের যে যতগুলো আননোন থাকে তার চাইতে ইকুয়েশনের সংখ্যা কম থাকে। তো এই হলো ডিটারমিনেসির উপরে ভিত্তি করে যে স্ট্রাকচারের টাইপ। এখন আমাদের আরসিসি যে স্ট্রাকচার, এটা বিভিন্ন ধরনের মানে এর যে লোড ট্রান্সফার মেকানিজমের উপর ভিত্তি করে আমরা কিছু ক্লাসিফিকেশন দেখতে পারি। তো লোড ট্রান্সফার মেকানিজমের উপরে ভিত্তি করে আমাদের যে মানে স্ট্রাকচারাল টাইপগুলো, তার ভিতরে প্রথম হলো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, যেটা আমাদের বিম কলাম সিস্টেম যেটাকে বলি আর কি, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম। এখানে যে ফ্রেমটা থাকবে মানে বিম এবং কলামের মাধ্যমে যে ফ্রেমটা তৈরি হবে, এটা মূলত মোমেন্টকে রেজিস্ট করার জন্য ক্যাপাবল থাকবে। এখানে কলামেও মোমেন্ট আসবে, বিমেও মোমেন্ট আসবে, এবং মেইন কথা হলো এই জয়েন্টগুলো, কলাম বিমের যে জয়েন্ট, এই জয়েন্টগুলো সবসময় মানে মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটির থাকতে হবে। এই জয়েন্টগুলো সবসময় রিজিড জয়েন্ট হতে হবে। তো মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ভিতরে আমরা সবাই যে বিল্ডিংগুলো দেখি এগুলো আসলে মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের বিল্ডিংই, যেটা বিম এবং কলাম, স্ল্যাব, শিয়ার ওয়াল সব কিছু সাপেক্ষে আর কি এটা তৈরি হয়। তো শিয়ার ওয়াল সিস্টেমটা কি, যেখানে আমার কলাম থাকবে না, শুধুমাত্র শিয়ার ওয়াল এইটা আর কি দেওয়া হবে, যেটা ল্যাটারাল লোড অথবা গ্রাভিটি লোড দুইটাই আর কি শিয়ার ওয়াল নিবে। ঠিক আছে। তো শিয়ার ওয়াল সিস্টেমের ভিতরে আমরা যদি কিছু একটা পিকচার দেখি, এখানে মোমেন্ট রেজিস্টিং এর ক্ষেত্রে এখানে কলাম এবং বিমের সাপেক্ষে মানে মাধ্যমে এটার কম্বিনেশনে যে ফ্রেমটা পাওয়া গেছে সেটা হলো মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। আর এখানে শিয়ার ওয়াল সিস্টেমটা হলো, শিয়ার ওয়াল ফ্রেম হলো এর যে ফ্রেমটা বা এর যে লোড ক্যারিং যে মেম্বারগুলো, সেইটা মেইনলি থাকবে শিয়ার ওয়াল। হ্যাঁ, স্ল্যাব থেকে ডিরেক্টলি শিয়ার ওয়াল লোডটা নিবে এবং সেটা শিয়ার ওয়ালটা ট্রান্সফার করবে হলো
আমার ফাউন্ডেশনে। তো এরপরে আছে আমাদের বিয়ারিং ওয়াল সিস্টেম। বিয়ারিং ওয়াল সিস্টেম আমরা সবাই জানি যে ব্রিক ওয়ালের উপরে যদি স্ল্যাব কাস্টিং করা হয় এবং সেই স্ল্যাবের যে লোডটা টোটালি যদি ব্রিক ওয়ালের মাধ্যমে আমাদের ফাউন্ডেশনে পৌঁছায়, তাহলে সেটা হলো বিয়ারিং ওয়াল সিস্টেম। তো আমরা যে পুরাতন পলিটেকনিকগুলোর যে ভবনগুলো, অথবা আমাদের একাডেমিক ভবন, যেটা পুরাতন একাডেমিক ভবন, এগুলা মেইনলি আসলে বিয়ারিং ওয়াল সিস্টেমের উপরে তৈরি করা। পলিটেকনিক ভবনগুলো আর কি পারফেক্টলি বিয়ারিং ওয়ালের উপরে আর কি এটা কনস্ট্রাকশন করা। আর এরপরে হচ্ছে ডুয়াল সিস্টেম। এখন আমাদের যে ডুয়াল সিস্টেমটা কি, ডুয়াল সিস্টেম হলো যেখানে মোমেন্ট রেজিস্টিং ফ্রেমও থাকবে আর একটা শিয়ার ওয়ালও থাকবে। তো আমরা যে লিফট কোরগুলো ডিজাইন করি, এই লিফট কোরগুলো মূলত এক একটা শিয়ার ওয়াল। আমরা শিয়ার ওয়াল কি এটা পরবর্তীতে ইনশাল্লাহ জানার চেষ্টা করব, ভালোভাবে আর কি এটার ডেফিনেশন এবং ইউজেস এটা জানার চেষ্টা করব। ডুয়াল সিস্টেম হলো ফ্রেম আর শিয়ার ওয়ালের কম্বিনেশন। এটা মানে এটা আমরা উদাহরণ দিই যে যেসব বিল্ডিং এ আর কি লিফট কোর থাকে, লিফট কোর ওয়ালটা যেটা, ওইটা হলো শিয়ার ওয়াল। আর এইটার যে পুরো বিল্ডিং এর স্ট্রাকচারটা হলো একটা কলাম এবং বিমের সমন্বয়ে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তো এই দুইটা যখন একটা বিমের মধ্যে থাকবে সেটাকে বলা হয় ডুয়াল সিস্টেম। তো এখানে শিয়ার ওয়াল হলো, আমি যদি একটু প্রাথমিকভাবে বলি, এটা হলো এক ধরনের কলাম বলতে পারি, কিন্তু এইটা মানে এটা ভার্টিক্যাল একটা মেম্বার, কিন্তু এটা রেজিস্ট করবে ল্যাটারাল লোড। ঠিক আছে, মেইনলি এটা ল্যাটারাল লোডকে রেজিস্ট করার জন্য এই এই মেম্বারগুলো ডিজাইন করা হয়। তো এখানে শুধু ল্যাটারাল লোডই নেয় না, এটা মোমেন্টও ক্যারি করে, অথবা আমাদের গ্রাভিটি লোডের অ্যাকশনটাও এটা ক্যারি করে। এখানে মানে মেইন যে পারপাস সেটা হলো ল্যাটারাল লোড ক্যারি করার। তো এখানে এই বেল্ট ট্রাস সিস্টেম একটা আছে, যেটা আসলে আমাদের দেখা যায় যে যেসব ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ 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 কোশ্চেন ছিল, আচ্ছা শেয়ারওয়ালের কি মানে এটা হচ্ছে আমার বিল্ডিং এ এটার কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে বা মানে শেয়ারওয়ালের আর কি? ডিসঅ্যাডভান্টেজ হলো একটা, যদি আমরা টোটালি শিয়ার ওয়াল দিয়ে একটা বিল্ডিং স্ট্রাকচার আর কি আমরা কনস্ট্রাকশন করতে চাই, তাহলে এটার খরচটা অনেক বেশি। কারণ শিয়ার ওয়াল এটা পুরোপুরি আরসিসি একটা ওয়াল, এবং এইটার যে ফ্রেমওয়ার্ক বা মানে ফর্মওয়ার্ক যেটা বলে আর কি, অথবা কাস্টিং করা বা এগুলোর জন্য অনেক পরিমাণ বেশি খরচ হয়। আমরা প্রয়োজন ছাড়া শিয়ার ওয়াল ইউজ করব না, এটা হলো আমাদের বেসিক আর কি কনসিডারেশন। এইটাই আর কি মূল শিয়ার ওয়ালের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ। এছাড়া আমরা শিয়ার ওয়াল দিয়ে ডিজাইন করলে এখানে বিমের মানে আমাদের যে বিল্ডিং গুলা, সেটার ক্ষেত্রে কলাম বিমের যে একটা ভিজিবিলিটি, ওইটা আমরা এটা লেস করে ফেলাইতে পারি। মানে কলাম বিম আমাদের বিল্ডিং এ দেখা গেলে এটা আর কি দৃষ্টিকটু দেখায়, যে বড় বড় কলাম বড় বড় বিম যদি আমাদের একটা রুমের মাঝখানে থেকে যায়, সেটা আসলে দৃষ্টিকটু দেখায়। কিন্তু যদি আমরা এই যে ওয়ালগুলার বরাবর আমরা আরসিসি ওয়াল দিয়ে শিয়ার ওয়াল সিস্টেম করতে পারি, তাহলে এটা আর কি ওই আর্কিটেকচারালি এটা আর কি অনেক সুন্দর থাকে। তো কিন্তু আমরা এটা করতে গেলে অনেক বেশি খরচ হইবে, আমাদের যেখানে দরকার নেই ওই জায়গায় আমরা শিয়ার ওয়াল দিব না। এটাই হলো মূল ব্যাপার। এখানে বেল্ট ট্রাস সিস্টেমটা কি, বেল্ট ট্রাস সিস্টেম আমরা একটা পিকচার দেখব। এখানে আমরা দেখতে পাইতেছি যে এই যে দ্বিতীয় পিকচারটা, এটা দেখতে পাইতেছি যে এটার আউটার ওয়ালে এটা কি করে, এখানে ট্রাস সিস্টেমে একটা মানে ফ্রেমিং করা হয়। কারণ কি, কারণ এইটা ল্যাটারাল লোডটা অনেক বেশি থাকে, অথবা এর স্প্যানের পরিমাণটা অনেক বেশি, যার ফলে এর ভিতরে যে বিমটা থাকে, ওই বিম এবং কলামের সাথে মাধ্যমে যে কম্বাইন্ড যে ফ্রেম স্ট্রাকচারটা হয়, ওইটা অনেক বেশি স্ট্রং হয় না। সেইটারে একটু স্ট্রং করার জন্য বা ডিফরমেশনটা কমানোর জন্য আমরা এইটা মাঝখানে যদি একটা ট্রাস সিস্টেম এখানে ডেভেলপ করি, সেটা বলা হয় বেল্ট ট্রাস সিস্টেম। তো এরপরে আছে টিউব সিস্টেম। আমরা রেফার খানের নাম সবাই শুনছি। টিউব সিস্টেমটা হলো একটা মানে উনি হলো এই টিউব সিস্টেমের জনক, বা W3 বা টিউব থিওরি। এইটার মাধ্যমে এই যে উইলিস টাওয়ার ওনারই মেবি ডিজাইন করা। ঠিক আছে, তো এইটা কেন, এটা আমরা যদি বাঁশের দিকে খেয়াল করি, তো আমরা দেখবো বাঁশটা অনেক বেশি লম্বা হয়। ঠিক আছে, এবং এইটা অনেক ল্যাটারাল লোড নিতে সক্ষম। বাঁশ যদি আমরা নিচের দিকে এইটাকে নিয়ে আসি, তাহলে দেখবো এটা সহজে ভাঙে না। কারণ কি, এইটার যে পেরিফেরি বরাবর এটার স্ট্রাকচারটা, মানে এইটা একটা টিউব আকারে তৈরি। তো পেরিফেরি বরাবর থাকলে এইটার মানে ভালো একটা এইটার বেনিফিট পাওয়া যায়, যেটার বাস্তব উদাহরণ হলো বাঁশ। ঠিক আছে, তো এটা হলো আমার টিউব সিস্টেম, যে আমার যে
টোটাল বিম এবং ফ্রেমের যে কম্বিনেশন সেটা মাঝখান থেকে আমরা পেরিফেরি বা আমার পরিসীমায় নিয়ে যাব, তারপরে কি হবে, মাঝখানের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বেশি পাওয়া যাবে, যার ফলে মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটিও বেশি পাবে। এটা কি সবাই বোঝা গেছে আর টিউব সিস্টেমটা কি? ভাই বুঝছি, কিন্তু এটা স্ট্রাকচারালি আসলে কি রেনফোর্সড অথবা এটা এটা সম্পূর্ণই আমাদের মেইন যে ফ্রেম স্ট্রাকচার আছে আমরা ওইটাকেই ধরতে পারি, অথবা শিয়ার ওয়াল সিস্টেমও হইতে পারে, কিন্তু এর যে মাঝখানের যে আমার যে কলাম বিম যা আছে মেইনলি এটাকে আমরা যে মেইন কলামগুলো মাঝখানে না দিয়ে আমরা পেরিফেরিতে দিব, মানে দূরে দেব, সেন্টার থেকে দূরে, যার ফলে কি হইবে, এটা মানে ইনার্শিয়া যেহেতু বাইরে যাইবে, আমরা জানি ইনার্শিয়া যত মানে এরিয়া যত দূরে থাকবে সেন্টার থেকে অত বেশি মোমেন্ট অফ ইনার্শিয়া পাওয়া যাবে, যত ইনার্শিয়া পাওয়া যাবে তত এটা মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটি বেশি। তো এইটা হলো মূলত টিউব সিস্টেম, যেটা এফআর খান আর কি প্রথমে আমাদের মানে প্রথমে এটা ডেভেলপ করেন, এবং যত বড় বড় স্ট্রাকচার আছে মেইনলি এইটার উপরেই ডিজাইন করা। ভাই টিউব এন্ড টিউব মেথড, ভাই টিউব এন্ড টিউব মেথডটা আরেকটু অ্যানালাইজ করলাম তো ভালো হবে। কোনটা টিউব? টিউব, হ্যাঁ, এটা আমরা যদি টিউব সিস্টেমটা দেখি, আসলে আমি এখানে যদি একটু দেখাইতে চাই, যেহেতু পিকচারটা নেওয়া হয় নাই, এই যে আমরা যদি এই পিকচারটা দেখি তাহলে এটা আর কি ভালোভাবে ক্লিয়ার হবে যে আমার এর ভিতরের যে মেম্বারগুলো আছে এগুলোকে আমরা কি করলাম, এইগুলারে এটা তো রিসার্চ গেটের ভিতরে নিয়ে যায়, সবাইকে এই পিকচারটা দেখা যায়? এটা যদিও ছোট, দেখা যায় কি? দেখা যাচ্ছে ছোট ছোট লাগে, আর কি জুম করা যাবে? ভাই ভিজিটে ক্লিক করুন, এই পিকচারটা ঠিক দেখি। হ্যাঁ হ্যাঁ এবার বুঝা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে যে এর মাঝখানের যে ফ্রেমগুলো থাকার কথা ছিল কলাম বিম, এটার আমরা পেরিফেরি বরাবর বা পরিসীমা বরাবর নিয়ে গেছি, যার ফলে এইটা টিউবে কি থাকে মেইনলি, আমরা যদি একটা নল বা একটা পাইপ দেখি তো পাইপের পেরিফেরি বরাবর সম্পূর্ণ স্ট্রাকচারটা থাকে, তো এটা নিয়ে যাওয়ার ফলে এই সেন্টারের সাপেক্ষে এর ইনার্শিয়াটা দুই এক্সিসই আমাদের বেশি পাওয়া যায়, যার ফলে এর মোমেন্ট রেজিস্টিং ক্যাপাসিটিটা বাইরে যায়। এইটার ফলে কি হয়েছে, আমাদের যে হাই রেজ বিল্ডিং গুলো ওগুলো তো অনেক বেশি মুভমেন্ট আসে ল্যাটারাল লোডের কারণে, আর্থকোয়েক বা উইন্ড লোডের কারণে, তো এই মুভমেন্টটা রেজিস্টিং ক্যাপাসিটিটা এটা বেশি পাওয়া যায়। এটা হলো টিউব থিওরি, ঠিক আছে, বা টিউব সিস্টেম। তো আস্তে আস্তে আমরা আরো শিখবো এটা আসলে এইটার ডিজাইনটা আমরা এটা তো অনেক কমপ্লেক্স অ্যানালাইসিসের বিষয়, আমরা মূলত মোমেন্ট রেজিস্টিং ফ্রেম আর হলো শিয়ার ওয়াল সিস্টেম নিয়েই কাজগুলো করবো। এরপর হচ্ছে ব্রেস্ট ফ্রেম। ব্রেস্ট ফ্রেম সিস্টেমটা ওই যে ল্যাটারাল লোড যখন বেশি থাকে তখন এখানে আমরা যদি কিছু একটা ওই যে এখানে যে টিউবের মধ্যে যে টিউব ইন টিউব, তারপরে হচ্ছে আপনার যে বান্ডেল টিউব, এটা যদি শর্টলি একটু বলতেন। টিউব ইন টিউব আর বান্ডেল টিউব এটা অতটা আমরা ডিটেইলসে পরে জানবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি জি জি। ব্রেস্ট ব্রেস ফ্রেমটা হলো আমার যে ফ্রেমটা আছে ফ্রেমের আউটারে এরকমের ব্রেসিং দেওয়া, ঠিক আছে। আমার ফ্রেম স্ট্রাকচার বিল্ডিংই থাকবে, কিন্তু ল্যাটারাল লোডটা যে যাতে ভালোভাবে রেজিস্ট করতে পারে অথবা আর্থকোয়েকের ফলে ডিফরমেশনটা যাতে কম হয় এটার জন্য এর ভিতরে ব্রেস দেওয়া। হ্যাঁ, এই যে ডায়াগোনাল যে মেম্বারগুলো এখানে ইন্ট্রোডিউস করা আছে এগুলোকে বলা হয় ব্রেসিং, ঠিক আছে। তো দুই ধরনের ব্রেসিং আছে, একটা হলো এক্স ব্রেসিং আর একটা হলো কেপ ব্রেসিং। আমরা যদি এই যে কলামটা এই কলাম থেকে যদি উপরে একটা নিচে একটা এইভাবে দেই তাহলে সেটা হবে মানে কলামের মিডল থেকে দুইটা বিম যদি উপর এবং নিচের কর্নারে দেই তাহলে সেটা হবে কেপ ব্রেসিং। আমরা এই পেশে যদি দেখি এটা হলো কেপ ব্রেসিং আর এটা হলো এক্স ব্রেসিং। এইটা কেপ ব্রেসিং, এটা এক্স ব্রেসিং, ঠিক আছে, বা ক্রস ব্রেসিং যেটা বলা হয়। তো এইভাবে আমাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচার এগুলোর আসলে ইউজেস জাপানে বেশি সবচাইতে, অথবা হাইরেজ বিল্ডিংগুলো এভাবে মোমেন্টটাকে একটু রিডিউস করার জন্য অথবা
ডিফরমেশনটা কমানোর জন্য এই ব্রেসিংগুলো ইউজ করা হয়। তো আমরা মূলত টাইপ অফ স্ট্রাকচারটা দেখলাম যে আমাদের আরসিসি স্ট্রাকচার কত ধরনের হইতে পারে। তো এইখানে এইটা হলো ব্রেস ফ্রেম, এটা হলো মোমেন্ট ফ্রেম, আর এটা হলো শিয়ার ওয়াল সিস্টেম। তো এখানে এখন আমরা দেখবো যে এলিমেন্ট অফ দ্য স্ট্রাকচার কি কি এলিমেন্ট আছে আরসিসি স্ট্রাকচারে। প্রথমে আছে সাপোর্ট, তারপরে কলাম, বিম, স্ল্যাব, জয়েন্ট, এইগুলোই মেইন এলিমেন্ট যেটা লোড ক্যারিং এর জন্য ইউজ করা হয়। অন্যান্য আরো এলিমেন্ট হাজার হাজার এলিমেন্ট থাকতে পারে, কিন্তু লোডটা কে ক্যারি করবে, কার স্ট্রাকচারাল ডিজাইনটা প্রয়োজন, সেটার উপরে ভিত্তি করে এই এলিমেন্টগুলো আমি নিছি। ঠিক আছে। তো হ্যাঁ, তো এখানে আমরা প্রথমেই দেখবো যে সাপোর্টগুলো কত ধরনের। তো সাপোর্ট, এখানে সাপোর্টটা কি আসলে, যে সাপোর্টটা হলো স্ট্রাকচারের লোডটা যেই মেকানিজমের মাধ্যমে অন্য কোথাও এটা ট্রান্সফার হবে। যেমন আমাদের মেইনলি আমরা সাপোর্ট হিসেবে ধরি যে আমাদের লোডটা আর্থ বা সয়েলে ট্রান্সফার হবে। ঠিক আছে। তো এই জন্য আমরা সাপোর্টগুলো ইউজ করি, কিন্তু এখানে সয়েলে যে ট্রান্সফার হইতে হবে এমন না, এটা বিভিন্ন জায়গায় মানে যে কোনো মিডিয়ামে মানে অন্য একটা স্ট্রাকচারে ট্রান্সফার হইতে পারে। ঠিক আছে। এটা হলো সাপোর্ট। আর সাপোর্ট এবং জয়েন্টের ভিতরে পার্থক্য কি? সাপোর্টটা হলো একটা এই সাপোর্টটা কানেকশন তৈরি করে ইন্টারনাল এবং এক্সটার্নাল, মানে একটা কোনো একটা মেম্বার বা কোনো একটা স্ট্রাকচারের সাথে এক্সটার্নাল কোনো মেম্বারের যে কানেকশন তৈরি করবে সেটা হলো সাপোর্ট। কিন্তু জয়েন্ট হলো একটা স্ট্রাকচারের ভিতরে বিভিন্ন এলিমেন্টের ইন্টারনাল কানেকশন তৈরি করে, মানে এটা হলো অভ্যন্তরীণ একটা যে কানেকশনটা এটা তৈরি করবে। কিন্তু সাপোর্ট হলো এক্সটার্নাল কানেকশন, মানে একটা বিল্ডিং তো মাটির উপরে আমি স্থাপন করব, তাহলে এইটা মাটির সাথে কানেকশনটা কিভাবে হবে? সাপোর্টের মাধ্যমে। কিন্তু একটা বিল্ডিং এর ভিতরে কলাম এবং বিম আছে, এই দুইটার কানেকশনটা হবে জয়েন্টের মাধ্যমে। এটা হলো আমাদের জয়েন্ট এবং সাপোর্টের মেইনলি পার্থক্য। তো আমরা সাপোর্ট আগে দেখতেছি। সাপোর্টের ভিতরে আমরা জানি যে 3 ধরনের সাপোর্ট আছে মেইনলি। এখানে রোলার সাপোর্ট আছে, পিন সাপোর্ট আছে, ফিক্স অথবা ক্যান্টিলিভার সাপোর্ট আছে। তো এইটার মেইন ব্যাপার হলো লোড ট্রান্সফার বা লোড ক্যারিং ক্যাপাসিটি, যেটা আর কি, যা রিয়াকশন ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে রোলার শুধু এক ডিরেকশনের লোডটা নিতে পারে অথবা রেজিস্ট করতে পারে, আর পিন সাপোর্টটা মেইনলি টু ডাইমেনশনাল লোডটাকে রেজিস্ট করে। এই দুইটার একটা এখানে কি রোটেশন অ্যালাউ করে না বা রোটেশন রেজিস্ট করতে পারে না, রোটেশন বা মুভমেন্ট। কিন্তু ফিক্স সাপোর্টে কি হয়, এটা মুভমেন্ট নিতে পারে। এই হলো মূল পার্থক্য এটার ভিতরে। তো এখানে রোলারে যদি আমি রোটেশন দেই অথবা আমি হরিজন্টালি মুভ করি, তাহলে এটা কি হবে? এটা মোশন সৃষ্টি হবে। এটা ওর যেহেতু রেজিস্টিং ক্যাপাসিটি নাই, সেহেতু ওইদিকেও মুভ করতে পারবে। এখন যদি আমি রোটেশন বা মুভমেন্ট সৃষ্টি করি, তাহলে এটা এই বিমটা বা এই স্ট্রাকচারটা রোটেট হবে ওই জয়েন্টে। আর যদি আমি এখানে হরিজন্টালি মুভ করি, তাহলে ওখান থেকে এটা স্টেবল না থেকে পাশে বা হরিজন্টালি এটা মুভ করবে। আর পিন সাপোর্টের ক্ষেত্রেও ওই রকমের, যেহেতু হরিজন্টাল এবং ভার্টিক্যাল রিয়াকশনটা সে নিতে পারবে, এখানে শুধুমাত্র মুভমেন্টটা সে রেজিস্ট করতে পারবে না। কিন্তু ফিক্স যখন হবে, তখন ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমরা জানি যে সব ধরনের লোড যে কোনো ডিরেকশন থেকে বা লোড এবং মুভমেন্ট যে কোনো ডিরেকশন থেকে আসুক না কেন, সবগুলোই সে রেজিস্ট করতে পারবে। তো এখানে সাপোর্টের ভিতরে সাপোর্টস আমরা যদি দেখি, বিভিন্ন ধরনের সাপোর্টস আরও মানে আমরা দেখে চিনতে পারবো। এইটা যদি আমি একটু হ্যাঁ, তো এইগুলো সবই হলো রোলার সাপোর্ট মেইনলি, যেটা ওয়ান ডিরেকশনাল লোডকে ক্যারি করবে। এটা রোলার। তো রোলার সাপোর্টের বিভিন্ন, এটা হলো প্র্যাকটিক্যাল ফর্ম, এটা হলো আমার মডেল। ঠিক আছে। এটা তোমরা এই বইটা দেখছো, এটা আরসি হিবলারের বই থেকে নেওয়া। তো এখানে এই যে স্মুথ সারফেসের উপর যদি আমি কোনো একটা স্ট্রাকচার রাখি, সেটা আসলে রোলার সাপোর্ট হিসেবেই মানে ও অ্যাক্ট করবে আর কি, রোলার সাপোর্ট হিসেবেই। কারণ ওর লোডটা শুধুমাত্র ভার্টিক্যাল ডিরেকশনে, গ্র্যাভিটি ডিরেকশনে যে লোডটা আসবে সেটাই শুধুমাত্র রেজিস্ট করতে পারবে। এরপরে আমরা স্মুথ পিন কানেক্টেড কলার, এইগুলোর আসলে ইউজেস বা ওই রকমের স্ট্রাকচারাল পারপাস খুবই কম, তো আমরা এটা অতটা না দেখলেও হবে। কিন্তু এখানে
আমরা যে বিষয়টা দেখতে চাইতেছি যে এই যে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমরা যদি দুইটা মেম্বারকে এমনভাবে কানেক্টেড থাকে যেটা এর উপরে যে লোডটা আসবে এবং যে মুভমেন্টগুলো আসবে সবগুলো রেজিস্ট করবে, সেটাই ফিক্স সাপোর্ট। এখন আমরা আসি যে সাপোর্ট তো আমরা শিখলাম, কিন্তু এই যে মানে আমরা যে ফাউন্ডেশন, বিল্ডিং এর ফাউন্ডেশন ইউজ করি, সেইগুলোর ক্ষেত্রে কোনটাকে কোন সাপোর্ট হিসেবে আমরা মানে কনসিডার করতে পারি। তো আমরা যখন আইসোলেটেড ফুটিং এটা ইউজ করব, এইটা আসলে কি, এটা হলো মানে শুধুমাত্র আমরা যদি এটা কল্পনা করি যে একটা কলাম দিয়ে যে লোডটা আসতেছে ওইটা আমার এর যে মানে সয়েলের উপর এটা ট্রান্সফার হইতেছে, এইটা কোনো মুভমেন্ট ক্যারি করবে না। কোন মুভমেন্ট? যেটা আমার পুরো বিল্ডিং এর উপরে একটা মুভমেন্ট আছে, ওভারটার্নিং মুভমেন্ট। মানে একটা বিল্ডিংকে যদি আমি ল্যাটারালি কোনোভাবে ধাক্কা দেই, সেইটা যদি উল্টে পড়ে যায়, সেটা কি আমার এই আইসোলেটেড ফুটিং বাঁচাইতে পারবে? এটা তো ওই রকম ক্যাপাসিটি নাই। তো এই জন্য এই আইসোলেটেড ফুটিং এর ক্ষেত্রে আমরা এটা হিঞ্জ জয়েন্ট হিসেবে ধরবো, হিঞ্জ জয়েন্ট বা পিন জয়েন্ট, মানে পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট, ঠিক আছে। কিন্তু যখনই কম্বাইন্ড ফুটিং হবে তখন একটার সাপেক্ষে আরেকটা মুভ করতে পারবে না, যার ফলে এখানে দুইটা একটা নির্দিষ্ট মানে এই যে লোড, আমরা জানি কি দুইটা লোডের ভিতরে যদি কি থাকে, দূরত্ব থাকে, তাহলে একটা কাপল বা মুভমেন্ট সৃষ্টি হয়। তো এখানে সেই জন্য একটা মুভমেন্ট থাকবে। যে যদি একইভাবে আমি যদি একটা বিল্ডিংকে ল্যাটারালি বা হরিজন্টালি এটা মুভ করার চেষ্টা করি বা কোনো একটা লোড দিয়ে ধাক্কা দেই, তো সেক্ষেত্রে এই বিল্ডিংয়ের সব কলামেই তো লোড আসবে। যেহেতু এই লোড এবং এইখানের যে লোডটা যদি এটা কম্বাইন্ড ফুটিং বা ম্যাট ফুটিং হয়, তো সেক্ষেত্রে একটা কলামের সাপেক্ষে আরেকটা কলামের যে লোডটা ওইটার একটা ইফেক্ট থাকবে। সেই জন্য এটা একটা ফিক্স সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর র্যাপড ম্যাট ফাউন্ডেশন এখানে দেওয়া আছে, এইটা ফিক্স সাপোর্ট হিসেবে কাজ করবে। কিন্তু যখনই পাইল ফুটিং এর ক্ষেত্রে এইটা আসলে একটা ফিক্স সাপোর্ট হিসেবে কাজ করবে। তো আমরা তিনটে জিনিস এখানে মাথায় রাখলেই হবে যে আইসোলেটেড ফুটিং যখন হবে সেক্ষেত্রে আমরা যে বেইজের সাপোর্টটা দিব, সাপোর্টটা কনসিডার করব, ওইটা হলো হিঞ্জ সাপোর্ট। আর আমরা যখন কম্বাইন্ড ফুটিং বা র্যাপড ফাউন্ডেশন দিব, সেটা ক্ষেত্রে আমরা এখানে মেইনলি ফিক্স সাপোর্ট হিসেবে কনসিডার করব, ঠিক আছে। এলো আমার সাপোর্টের এগুলো ডেফিনিশন বা সাপোর্টের টাইপগুলো আমরা দেখলাম। তো এলিমেন্ট অফ স্ট্রাকচার, এখানে কলাম নিয়ে আলোচনা করব। এইখানে আমাদের যে বেসিক আলোচনা, এখানে মূলত আমরা দেখতেছি যে টাইপগুলো কি কি, এইটাই হলো আমার বেসিক। কিন্তু ডিজাইনের ব্যাপারটা হলো আমি যে সময় কলাম নিয়ে কলামের ডিজাইন নিয়ে আলোচনা করব, তখন এর যে বিএনবিসি কোড অনুযায়ী যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। শুধুমাত্র আমরা স্ট্রাকচার টাইপটা আর কি শিখতেছি। তো এখানে আরসিসি কলাম হলো একটা আরসিসি ভার্টিক্যাল কম্প্রেশন মেম্বার, যার এটা কি করে, প্রাইমারিলি অ্যাক্সিয়াল লোডটা রেজিস্ট করে, বাট এটার ভিতরে কি আসতে পারে, বেন্ডিং মোমেন্ট, শিয়ার এবং টরশন সবগুলোই আসতে পারে, এবং সবগুলোর রেজিস্টিং ক্যাপাসিটি থাকতে হবে কলামের ক্ষেত্রে। তো মেইনলি এটা কম্প্রেশন বা এক্সিয়াল ফোর্স রেজিস্ট করবে, কিন্তু এর সাথে সাথে বেন্ডিং মোমেন্ট, শিয়ার, টরশন আর কি কনসিডারেশনে আনতে হবে। তো এখানে কলামের টাইপ যদি আমরা বলি, মেইনলি কলামের যে সাইজ আছে, সাইজের উপর ভিত্তি করে বা সিলিন্ডারনেস রেশিওর উপর ভিত্তি করে দুই ধরনের, একটা হলো কি শর্ট কলাম আর একটা হলো সিলিন্ডার বা লং কলাম। এখন আমাদের যে আরসিসি স্ট্রাকচারাল কলামগুলা, সেগুলো আমরা শর্ট কলাম হিসেবে ডিজাইন করব, কারণ লং কলাম যখন আসবে সেটা কি হবে, এই যে বাকলিং ইজ ক্রিটিক্যাল, ঠিক আছে। এই শর্ট কলামের ক্ষেত্রে কম্প্রেশন ফেইলিয়ারটাই হলো মেইনলি হয়, কিন্তু লং কলামের ক্ষেত্রে বাকলিং ইজ ক্রিটিক্যাল। তোমার যেখানে যারা টুতে আসো, 3-1-এ আমাদের স্টিল ডিজাইন আর কি আছে, স্টিল স্ট্রাকচার ডিজাইনের সাবজেক্ট আছে। তো এখানে দেখা যাবে যে মেইনলি যে যতগুলো কলাম আছে বা বিম আছে সবগুলো বাকলিং এর জন্য ডিজাইন করা হবে, কারণ এখানে এই যে সিলিন্ডারনেস রেশিওটা 12-র চাইতে বেশি, বা এইটা যতটা থিক বা যতটা এর ডাইমেনশনটা বা ক্রস সেকশনাল এরিয়াটা যতটুকু, তার তুলনায় এর লেন্থটা অনেক বেশি, ঠিক আছে। তো এখানে সিলিন্ডারনেস রেশিও বলতে L/D বোঝায়। এল হইলো ক্লিয়ার স্প্যান, আর ডি হইলো আমার ডাইমেনশন অফ দা বিম বা কলাম, যেটাই বলো। ভাই কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা, আমরা যে এমনিতে যে বিষয়টা বলি যে মানে স্ট্রাকচারালি যে বেস থেকে যে
কলামটা উঠে, মানে শর্ট কলাম যেটাকে এমনি প্র্যাকটিক্যালি যেটাকে বলি, হ্যাঁ এটা আসলে কিরকম, যে যে আমরা বলি যে বেস থেকে মাটির উপর পর্যন্ত আচ্ছা, এটাকে শর্ট এই কলাম? এই শর্ট কলামটা কেন, এই শর্ট কলামটা এটা হলো মানে রেগুলার সাইজের সাথে শর্ট, এই জন্য এটাকে শর্ট কলাম মেইনলি বলা হয়। কিন্তু আলটিমেটলি কলাম যেগুলো আছে আরসিসি স্ট্রাকচারে সবগুলোই মেইনলি শর্ট কলাম হিসেবে ডিজাইন করা হয়, মানে যেইটা কম্প্রেশন ফেলিয়ার আমি কনসিডার করি সেটাই আসলে শর্ট কলাম। ঠিক আছে, তো এখানে এই যে আমাদের এখানে L/D এর রেশিও 12-র চাইতে বেশি, বা যে জিনিসটা বলা হয়েছে 12 চাইতে কম হইলে শর্ট কলাম। এখানে এটার এই কি আর কি, যদি আমার একটা ডাইমেনশন কত থাকে 12, মানে একটা ডাইমেনশন যদি 1 ফিট থাকে শর্ট ডাইমেনশনটা, তাহলে লং ডাইমেনশনটা আমার কত থাকতে পারবে, সর্বোচ্চ 12 ফিট। তাহলে আমাদের 12 ফিটের উপরে তো আমাদের ফ্লোরের যে কলামগুলো সেগুলো তো হয় না মেইনলি, তো এইগুলো মেইনলি যদি ফেল করে কম্প্রেশনই ফেল করবে, এগুলো বাকলিংয়ে ফেল করবে না। কিন্তু যখনই আমার একটা 24 ফিটের কলাম থাকবে 12x12 সাইজ দিয়া, তখন এটা আর কি বাকলিংয়ে ফেল করবে, এটা কম্প্রেশন ফেলিওর পর্যন্ত যাইতে পারবে না। আর ওই শর্ট কলামটা মূলত বলা হয় শুধুমাত্র ওই কনসিডারেশনে যে এটা রেগুলার কলাম সাইজের তুলনায় এটা শর্ট, এই জন্য ওই শর্ট কলামটা বলা হয়। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা এবার মিউট করেন একটু। তার জন্য মাইক্রোফোনটা অন করা, এটা একটু মিউট করে নিলে ভালো হয়। আচ্ছা, এবার বেসড অন দ্য শেপের উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের কলাম আছে, এগুলো সবাই আমরা জানি হয়তো বা, কারণ আমাদের ডিটেইলিং এর আমরা ডিটেইলিং সাবজেক্ট ছিল, সেটা আমরা এগুলো শিখছি, যে স্কোয়ার শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ, সার্কুলার সেকশন, তারপরে এল সেকশন, টি সেকশন, এটা প্লাস সেকশন, এগুলো সব ধরনের কলামই থাকতে পারে। এখন যে কলামের টাইপের ভিতরে আমাদের দুই ধরনের টাইপ আমরা জানি আরসিসি কলামের ভিতরে মেইনলি আমরা জানি থাকি, একটা হলো টাইট কলাম, একটা হলো স্পাইরাল কলাম। তো টাইট কলামে কি হয়, সিঙ্গেল টাইগুলো ইউজ হয় এর ল্যাটারাল রেইনফোর্সমেন্ট হিসেবে অথবা শিয়ার রেইনফোর্সমেন্ট হিসেবে সিঙ্গেল টাইগুলো ইউজ হয়। কিন্তু স্পাইরালের ক্ষেত্রে এখানে সিঙ্গেল টাই ইউজ হয় না, এটা হলো কম্বাইন্ড একটা টাই ইউজ হয়, একটা রডকেই এটা ঘুরাইয়া রাউন্ড করে তারপরে এটাকে স্পাইরাল হিসেবে ইউজ হয়। তো এটা হলো টাইট কলাম আর স্পাইরাল কলামের ভিতরে পার্থক্য। কিন্তু এটার ভিতরে যখন লোড আসে তখন এইটা কোনটা লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি, অবশ্যই স্পাইরালের লোড ক্যারিং ক্যাপাসিটি বেশি, কারণ এর ভিতরে যে কংক্রিটটা থাকে এইটা মানে একটা পারফেক্ট কনফাইনমেন্ট পায় যখন মানে কারণ হলো এর যে টাইটা সেটা একটা টাইয়ের ভিতরে আর কি কানেক্টেড, এর ভিতরের যে আর কি কংক্রিটগুলো ওইটাও মানে একটা রিজিড একটা স্ট্রাকচার হিসেবে বা রিজিড কম্পোনেন্ট হিসেবে মানে এটা কাজ করে, যার ফলে হয় কি এর চাইতে লোড ক্যারিং ক্যাপাসিটিটা অনেক বেশি থাকে। এটা থিওরিটিক্যালি 15%, কিন্তু আমরা যদি ফেলিওর কন্ডিশন চিন্তা করি যে এইটা টাইট কলাম ফেল করলে একদম ক্যাটাস্ট্রফিক ফেলিওর হয়, মানে একসাথে ধসে পড়ে। কিন্তু যদি আমার এই স্পাইরাল কলামটা ফেল করে, তো এক্ষেত্রে শুধুমাত্র দেখা যায় যে আউটার যে পার্টের যে কংক্রিটগুলো আছে ওইগুলা ভাঙিয়া বাইরের দিকে সরাই যায়, এই রেইনফোর্সমেন্টগুলো হালকা একটু বাঁকা হয়, কিন্তু এর ভিতরের যে কংক্রিটগুলো এইটা খুব মানে এটা বের হওয়া খুবই কঠিন আর কি। তো সেই জন্য স্পাইরাল কলামগুলো অনেক বেশি আর কি ডাকটাইল বিহেভিয়ারের হয়। এরপরে আমরা আসি বিম আমরা জানি যে বিম একটা হরিজন্টাল মেম্বার, এটা অনেক সময় স্লোপড মেম্বারও হইতে পারে। তো এই মেম্বার ডিজাইন করা হয় কেন, ক্যারি ট্রান্সভার্স লোড, মানে এর যে ল্যাটারাল বা ট্রান্সভার্স লোড আছে এর এক্সিয়াল লোডের মানে এক্সিসের সাপেক্ষে যে পারপেন্ডিকুলার লোডগুলা লঙ্গিটিউডিনাল এক্সিসের সাপেক্ষে যে এই পারপেন্ডিকুলার লোডগুলার জন্য যেই অ্যাকশনগুলো আসে যেমন শিয়ার এবং বেন্ডিং, সেই শিয়ার এবং বেন্ডিং এর সাপেক্ষে মূলত বিমটা ডিজাইন করা হয়, এটা এক্সিয়াল লোডের কারণে ডিজাইন করা হয় না। এইটার একটা ক্রাইটেরিয়া আছে বিম এবং কলাম কখন হবে, যখন বিমে মানে কলাম এবং বিমের যে ক্রাইটেরিয়া সেটা হলো যখন এর যে এক্সিয়াল লোড ক্যাপাসিটি, হ্যাঁ ধরো একটা বিমের এক্সিয়াল লোড ক্যাপাসিটি আছে 100 কিপ একটা বিমের, তো এখন 100 কিপ এক্সিয়াল লোড ক্যাপাসিটি আছে, কিন্তু এর ভিতরে আলটিমেটলি এক্সিয়াল লোড আসতেছে মাত্র 9 কিপ। তো এই যে দুইটার তফাৎ, ঠিক আছে, মানে একটা হলো ক্যাপাসিটি, আমি এর মেম্বারের অনুযায়ী আমি যদি ক্যাপাসিটি বের করি সেইটা হলো যদি আমার অনেক বেশি থাকে, মানে এখানে যদি 100 থাকে, কিন্তু যখন আমার
এর ভিতরে যে লোডটা, এবারে বাইরের যে লোডগুলো আছে, লোডের কারণে এক্সিয়াল যে ফোর্স সেটা যদি আমাদের 10-এর কম আসে, মানে 10/1 ঠিক আছে, ক্যাপাসিটির তুলনায় এক্সিয়াল লোডটা যদি 0.1 গুণ হয়, হ্যাঁ, তাহলে এটা বিম হিসাবে ডিজাইন হবে। কিন্তু 0.1-এর চাইতে যখন বেশি হয়ে যাবে তখন এটা কলাম হিসেবে মেনলি ডিজাইন করা হয়। ঠিক আছে, এখন কলামেও অনেক সময় এরকম থাকতে পারে যে এক্সিয়াল লোডটা অনেক কম, শিয়ার এবং বেন্ডিং বেশি। তো সেই জন্য মানে এইটা হলো মূল ক্রাইটেরিয়া আর কি, যে 10%-এর মতো, মানে যেই টোটাল ক্যাপাসিটি আছে একটা মেম্বারের, তার 10%-এর মতো যদি এক্সিয়াল লোড আসে, তাহলে 10%-এর উপরে আসলে এটা কলাম হিসেবে ইউজ হবে, 10%-এর নিচে আসলে এটা বিম হিসেবে ডিজাইন হবে। এইটা কি বোঝা গেছে সবার? হ্যালো, হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। জি ভাই বুঝছি ভাই, ওই যে সবাই ব্যস্ত তো ওই জন্য মিট করা যায়। স্যার নেট তো ঠিক আছে তাই না? সবার কাছে জি। ক্লিয়ারলি সাউন্ড যাইতেছে তো? হ্যাঁ ভাই পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি। তো এখানে বিমের ব্যাপারে আমি যেটা বললাম যে 10% কি এক্সিয়াল লোডের যদি 10%, যে এর যে এক্সিয়াল লোড ক্যাপাসিটি এর যদি 10%-এর কম যদি আমার এখানে আসে লোড, তাহলে সেটা হলো বিম, আর 10% বেশি আসলে কলাম। আচ্ছা, এখন টাইপ অফ বিম, বিমের টাইপগুলো বেসড অন দ্য সাপোর্ট কন্ডিশন, সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে এই ধরন আমরা এইভাবে ক্লাসিফিকেশন করতে পারি। এটা হলো ক্যান্টিলিভার বিম, যেটার এক পাশে ফিক্স সাপোর্ট আর এক পাশে ফ্রি, যেটা এইটা হলো ফিক্সলি সাপোর্টেড, এক পাশে পিন আর এক পাশে রোলার। এটা হলো ওভারহ্যাঙ্গিং, যেটার উভয় পাশে হ্যাঙ্গিং একটা পার্ট থাকবে কিন্তু কোনটা ক্যান্টিলিভার না। ঠিক আছে, মানে এই ক্যান্টিলিভার কখন হবে? যখন এটা ফিক্স সাপোর্ট হবে তখন এর বাইরের পাশটা ক্যান্টিলিভার হবে। কিন্তু যখন এই যে মাঝখানে সাপোর্টগুলো ফিক্স না, বাট এটার ওভারহ্যাঙ্গিং একটা পার্ট আছে, সেটা হলো ওভারহ্যাঙ্গিং বিম। কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে কি অনেকগুলো আর কি স্প্যান থাকবে পরপর আর কি। এরপরে ফিক্সড এন্ড, ফিক্সড এন্ডের যদি বিমটা হলো এরকমের যে উভয় পাশে যদি ফিক্স থাকে তাহলে ফিক্সড এন্ডের বিম। সোহেল ভাই আপনি মিউট করেন। ক্যান্টিলিভার সিম্পলি সাপোর্টেড ক্যান্টিলিভার, এবং সিম্পলি সাপোর্টেড কখন হবে? যখন এক পাশ ক্যান্টিলিভার মানে ফিক্স সাপোর্ট হবে এবং অপর পাশে রোলার সাপোর্ট হবে। তো এইগুলো মেইনলি আর কি আমরা বিমগুলোকে এভাবে ক্লাসিফাইড করতে পারি, কিসের উপর ভিত্তি করে? সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে। এবার আমরা আসি জয়েন্ট ডেফিনেশন অফ জয়েন্ট। জয়েন্টটা হলো কি, যে আমি তো বললাম যে সাপোর্ট হলো আমার যে স্ট্রাকচার আছে ওর সাথে এক্সটার্নাল কোনো কিছুর কানেকশন তৈরি করতে হলে সেটা হলো সাপোর্ট, মানে এক্সটার্নালি লোডটা ট্রান্সফার করতে হলে। আর যদি ইন্টারনালি যে লোডটা ট্রান্সফার হবে যে মেকানিজমের মাধ্যমে বা যে কানেকশনের মাধ্যমে, সেটা হলো জয়েন্ট। এখানে বলছে এ জয়েন্ট ইজ দ্য লোকেশন হোয়ার টু অর মোর স্ট্রাকচারাল মেম্বার মিট টু ট্রান্সফার ফোর্স অ্যান্ড অর মুভমেন্ট। ঠিক আছে, এর পারপাসটা কি? এনশিওর দ্য কন্টিনিউটি অফ দ্য স্ট্রাকচার, অ্যালাউ ডিসঅ্যালাউ রেশিওস অ্যান্ড ট্রান্সলেশন। মানে আমার কোন জায়গায় আমি এই জয়েন্টটা ইমপ্লিমেন্ট করার কারণটা কি, আমি কোন জায়গায় মুভমেন্টকে রেজিস্টিং ক্যাপাসিটি দিতেছি অথবা কোন জায়গায় আমি দিতেছি না, শুধুমাত্র লোড ট্রান্সফার ক্যাপাসিটি দিতেছি, এইগুলোকে কনসিডার, মানে এইগুলোকে আমি যদি এখানে ডিফাইন করতে চাই তাহলে আমি জয়েন্টগুলো অ্যাপ্লাই করব। এখানে টাইপ অফ জয়েন্ট, এখানে মেইনলি রিজিডিটির উপরে ভিত্তি করে তিন ধরনের জয়েন্ট আছে, একটা রিজিড জয়েন্ট, পিন জয়েন্ট আর হলো রোলার জয়েন্ট। ওই সাপোর্টের মতোই, কিন্তু যেহেতু এটা ইন্টারনাল সেহেতু এটা আর কি জয়েন্ট হিসেবে আমরা বলতেছি। তো এখানে যেটা রিজিড জয়েন্ট সেটা ট্রান্সফার, এটা মোমেন্ট, শিয়ার, এক্সিয়াল ফোর্স সবগুলো ট্রান্সফার করবে। ঠিক আছে, যখন পিন জয়েন্টের ক্ষেত্রে শুধুমাত্র শিয়ার প্লাস এক্সিয়াল ফোর্সটা ট্রান্সফার হবে। আর হলো যখন এখানে রোলার জয়েন্টের ক্ষেত্রে রোটেশন আর ট্রান্সলেশন ইন ওয়ান ডিরেকশন, অ্যালাউস রোটেশন প্লাস ট্রান্সলেশন। এখানে রোটেশন অ্যালাউ করবে না যদিও, কিন্তু মানে ট্রান্সলেশন মানে হলো আমার রোটেশন এবং ট্রান্সলেশন অ্যালাউস ইন ওয়ান ডিরেকশন, মানে এদিকে রোলার জয়েন্টের মানে হলো এখানে রোটেশন যদি আমি দেওয়া হয় সেটা এরা অ্যালাউ করবে, রোটেশন অ্যালাউ করবে।
মানে এইটা আমার ফিক্স মানে কোনো একটা প্রপার্টিজ দিবে না বা রোটেশন নিতে পারবে না। আমি যদি মোমেন্ট অ্যাপ্লাই করি তাহলে এইটা রোটেট হয়ে যাবে, শুধুমাত্র ওয়ান ডিরেকশনে লোডটা ক্যারি করতে পারবে। আমরা যেগুলো দেখছি যে সাপোর্ট কন্ডিশন, সাপোর্টের যে ক্লাসিফিকেশন, সেখানে ট্রান্সফার অনলি ওয়ান রিয়াকশন ফোর্স। ঠিক আছে, এখানে এইটা স্টিল স্ট্রাকচারের কিছু পিকচার এখানে দেখানো হয়েছে যে জয়েন্টগুলো কিভাবে হয়। এই যে জয়েন্টটা, এই জয়েন্টটা মেইনলি একটা শিয়ার কানেকশন, যেটা ফ্রেম কানেকশন বলা হয়। তো এই কানেকশনটা কি ফিক্স কানেকশন হিসেবে ধরা হয়। তো এখানে যে মোমেন্ট আসবে, যেই শিয়ার আসবে, এই মোমেন্ট যদি রেজিস্ট করতে পারে, এরকম যদি রোটেশন না হয়, তাহলে এটা একটা মোমেন্ট রেজিস্টিং বা এটা রিজিড জয়েন্ট হিসেবে কাউন্ট হবে। এটা একটা রিজিড জয়েন্ট। ঠিক আছে, কিন্তু মানে এই যে আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে এরকমের যে ট্রান্সলেশন বা রোটেশন, এটা রোটেট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেই জন্য আরসিসি স্ট্রাকচারের প্রত্যেকটা কলাম এবং বিমের জয়েন্টগুলো সব রিজিড জয়েন্ট হিসেবে আমরা অ্যাপ্লাই করব। তো আমরা যখন একটা স্ট্রাকচার নিয়ে কাজ করব, মডেল নিয়ে কাজ করব, তখন এর ভিতরে শুধুমাত্র বেইজে আমরা সাপোর্ট অ্যাপ্লাই করব, অন্য কোনো জায়গায় আমরা সাপোর্ট অ্যাপ্লাই করব না। অন্য কোনো জায়গায় যদি একটা সাপোর্ট দেওয়া হয়ে যায়, তাহলে এটা আসলে স্ট্রাকচারের যে আমাদের অ্যানালাইসিসটা, সেটা ঠিকভাবে হবে না। সেই জন্য পুরো স্ট্রাকচারে আমরা জয়েন্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, রিজিড জয়েন্ট, যে এটাকে ফ্রি হিসাবে ওখানে মানে ফ্রি করে দিলে মেইনলি রিজিড জয়েন্ট হয়ে যায়। তো আমরা আস্তে আস্তে দেখবো কাজগুলো। এখন সবাই একটু ইট্যাপসে কাজ করব। ঠিক আছে, ইট্যাপসে আমরা কি কাজ করব? ইট্যাপসে আমরা দেখব যে একটা বিল্ডিং মানে একটা বিমের অ্যানালাইসিস কিভাবে করা যায়। আমরা এসএফডি বিএমডি আমরা কিভাবে একটা বিমের জন্য ড্র করতে পারি। বাই গুগল মানে 15 মিনিট টাইম আছে ক্লাস টাইম। আচ্ছা, সমস্যা নাই, আমরা নতুন একটা লিংক দিয়ে আবার ওপেন করব। ঠিক আছে, আমাদের এই ক্লাসটা শেষ হইলে আমরা নতুন লিংক দিয়ে আবার ঢুকবো, কেউ চলে যাব না। নাকি এখনই নতুন লিংক দিয়ে ঢুকবো আর কি, তাহলে ভালো হয় না? কারণ মূলত একটা পার্ট তো শেষ করলাম। হ্যাঁ ভাই, এখনই দেন তাহলে ভালো। তাহলে আমি রেকর্ডিং, হ্যাঁ, আমরা ইটেপসে ঢুকে প্রথমে আমরা নিউ মডেল নিব। নিউ মডেল নেওয়ার পরে আমাদের এই ডায়লগ বক্সটা আসবে, আসার পরে আমরা এটা ওকে দিয়ে জাস্ট ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করার আগে আমরা যে প্রবলেমটা সলিউশন করব, এখানে আগে আমরা এই যে দেখতে পাইতেছি এখানে আমাদের লোডটা দেওয়া আছে কিলো নিউটনে, আর হলো দূরত্ব বা ডিস্টেন্সটা আমাদের মিটারে দেওয়া আছে। তো তাইলে আমরা এখানে যে মানে সিলেকশন যেটা যেরকম ছিল ওরকম আমরা এখানে ইউনিটটা আগেই চেঞ্জ করে নিই। ঠিক আছে, এখানে বিল্ট ইন সিস্টেমে গিয়ে, বিল্ট ইন সিটিংয়ে গিয়ে এখানে ইউএস কাস্টমাইজ থেকে মেট্রিক এসআই দিয়ে দিব। এরপরে সামনের দিকে এই যে কংক্রিট ডিজাইন কোডটা এসিআই 31808 দিলাম, এরপরে ওকে দিয়ে ভিতরে প্রবেশ করলেই হবে। যেহেতু আমাদের মিটার এবং কিলো নিউটনে আছে, সেই জন্য আমরা এটা করলাম, চেঞ্জ করলাম। এখন গ্রিড লাইন কয়টা? এখানে গ্রিড লাইন ধরবো আমাদের যেখানে যেখানে লোড আছে, জয়েন্ট আছে, ওইগুলো আমরা গ্রিড লাইন হিসেবে ধরবো। তো এখানে একটা, দুইটা, তিনটা গ্রিড লাইন, তিনটা, আর অন্য ডিরেকশনে দিব একটা। এই যেহেতু গ্রিড লাইনটা আবার একটু, আচ্ছা, গ্রিড লাইনটা হলো আমাদের, এটা যেহেতু আমার পয়েন্ট আছে কয়টা, এই এন্ড পয়েন্ট, মাঝখানে একটা পয়েন্ট আছে যেখানে মোমেন্ট প্লেস করা আছে, আর এখানে একটা পয়েন্ট আছে যেখানে সাপোর্ট। তো এই তিনটে পয়েন্টের সাপেক্ষে আমার এই যে বিমটা ড্র করতে হবে। তো যেহেতু আমাদের ওয়ান ডাইমেনশনাল, এখানে অন্য আর কোনো বিম নাই এর মানে পাশাপাশি, তো সেহেতু আমরা এক ডিরেকশনে থাকবে শুধুমাত্র একটা গ্রিড, আর আরেক ডিরেকশনে থাকবে একটা, দুইটা, তিনটে গ্রিড। তো এইটা আমরা দিলাম যে গ্রিডের নাম্বার, এখানে বলছে নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডিরেকশনে তিনটে গ্রিড দিলাম, আর ওয়াই ডিরেকশনে একটা। এটা তো অনেক কিছু চেঞ্জ করছি, চেঞ্জ করে দেখছি, কিন্তু আমরা এটা শর্ট টাইমে দেখাবো যাতে ভিডিওর ক্ষেত্রে আর কি ভালো হয়। সবাই আজকে কি মানে আজকে টাস্ক কি এটাই প্র্যাকটিক্যালি এটা আর কি? আমার কিছু কাজ আছে এখানে, এই যে বিমগুলো তোমরা সলিউশন করবা, এখানে
এই যে আচ্ছা আচ্ছা এখানে আছে অ্যাসাইনমেন্ট আছে 2টা, ঠিক আছে? এটা আচ্ছা তারপরে আমাকে সাবমিট করলে পিকচার হিসেবে, তারপরে আমি এটা আর কি দেখবো আর কি যে কোনটা ঠিক হয়েছে। তাহলে এই বিমটা এবার একটু এখানে কিভাবে করতে হয় সেটা দেখব। 2টা বিম আমরা দেখব খুব শর্ট টাইমে। সবাই একটু কাজটা এখন দেখো, তাহলে আমি পরবর্তীতে আর কি ভিডিও দেখে অন্য কাজগুলো করা যাবে। তো আমরা প্রথমে একটা নিউ মডেল নিব, এটা আমরা সেভ দিলাম, সেভ দিয়া প্রথমে আমরা নিউ একটা মডেল নিব। নিউ মডেল নিয়ে এখানে ইউজ বিল্ট ইন সেটিং আমরা প্রথমে প্রবলেমের কি দেখবো, ইউনিটটা দেখব। ইউনিট চেঞ্জ পরবর্তীতে করা যায়, ঠিক আছে, কিন্তু প্রথমে আমরা প্রবলেমের ইউনিটটা দেখব। যেহেতু আমরা সবগুলো প্রবলেম কিসে আছে, মিটারে আছে, এইটা আছে ফিটে। আবার মিটারেরটা আমরা প্রথমে করি। মিটার থাকলে মেট্রিক এসআই, তারপর ওকে দিয়ে ভিতরে গেলাম। এখানে গিয়ে আমরা গ্রিড লাইন কটা আছে, গ্রিড লাইন যেহেতু এক্স ডিরেকশন 3টে আছে, ওয়াই ডিরেকশন আমরা একটা দেবো, যেহেতু আমরা একটা বিম ড্র করব। হ্যাঁ, তো এখানে আমাদের যে স্পেসিং, গ্রিড স্পেসিংটা এখানে কাস্টম গ্রিড স্পেসিং দিব। এখানে এডিট গ্রিড ডাটায় গিয়ে এটা দ্বিতীয় অপশনটা ডিসপ্লে গ্রিড অ্যাস স্পেসিং, তাহলে প্রথমটা ছিল 4 মিটার, পরটা ছিল 2 মিটার, ঠিক আছে? এইটা অ্যাড করার পরে ওকে দিব। এখানে আমার আর কিছু চেঞ্জ করার দরকার নাই। এবং স্টোরি ভাই কার্ডে দিব। আগেরটা কি আবার দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, স্টোরি এক দিব। মানে ওটা তো অনেক লেন্দি হয়ে গেছে, তো শর্ট টাইমে যাতে ভিডিওতে দিতে পারি এরকম এটা করে দিতেছি, ঠিক আছে? তো এখন আমার কি, আমার কাজ হলো ড্র করার। তো ড্র করার জন্য আমরা প্রথমে এই ফ্রেম বিম নিলাম। বিম নিয়ে জাস্ট ওইভাবে ডিভাইডে না গিয়ে আমরা এখানে কি করব, এই যে পয়েন্ট টু পয়েন্ট ড্র করব, ঠিক আছে? এই পয়েন্ট টু পয়েন্ট, আবার এই পয়েন্ট থেকে ওখানে একটা পয়েন্টে, ওই পয়েন্টে কানেক্টেড থাকবে। এবার নেক্সট পয়েন্টে গিয়ে আমরা একটা ক্লিক করব। তাহলে আমার বিমটা ড্র করা শেষ। এখন আমার কাজ হলো সাপোর্টটা অ্যাসাইন করা। তো অ্যাসাইনে গিয়ে রেস্টেইন। তো আমরা কি করব, এই বিমটা যাতে সব জায়গায় ফ্রি হিসাবে কাউন্ট হয়, মানে জয়েন্টগুলো যাতে কোনোভাবে ফিক্স, এই জয়েন্টগুলো একটু ফ্রি করে নিব। কিভাবে করব, এটা সিলেক্ট করব, করার পরে আমরা এখানে যাব এই স্ট্রাকচার, এই যে প্রপার্টিসে গিয়ে স্প্রিং প্রপার্টিস, এখানে গিয়ে পয়েন্ট পয়েন্ট স্প্রিং, সরি স্প্রিং না, এখানে রেস্টেনে গিয়ে আমরা এখানে ফ্রি যে অপশনটা আছে এটার উপরে ক্লিক কইরা এখানে আইনে আমি সাইডে দিব। তারপর ফ্রির পরে আমি যেই পয়েন্টটা আমি ফিক্স করতে চাই সেটাকে সিলেক্ট করব, কইরা আমি ফিক্সড অপশনটা ক্লিক করে, মানে এখানে ক্লিক করে সাইডে দেওয়া যাবে না, ক্লিক করে ধরে এখানে এনে প্লেস করব। তাহলে এখানে ফিক্স আমার হয়ে গেল। তো সাপোর্ট যখন অ্যাপ্লাই করা হয়েছে আমরা ডিরেক্টলি এখানে এলিভেশনে চলে যাব। এলিভেশন ভিউ 1-এ গিয়ে তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো কোথায় লোডগুলো অ্যাসাইন করতেছি। এখন আর এই পয়েন্টে 20 লোড অ্যাসাইন করতে হবে, সেই জন্য অ্যাসাইনে গেলাম, জয়েন্ট লোড ফোর্সে গিয়ে আমরা এখানে যেহেতু জেড ডিরেকশনে অ্যাপ্লাই হবে তাহলে -20 দিলাম, -20 এখানে লাইভ লোড হিসেবে অ্যাপ্লাই করব। হ্যাঁ, এই সিলেক্ট করলাম, এরপরে অ্যাপ্লাই করলাম। লাইভ লোড ডেল লোড দুইটা একটা দিলেই হবে, কিন্তু এটা সেলফ ওয়েটটা যদি কাউন্ট না করে সেই জন্য আমরা সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার মানে অনেক জায়গায় 0 করে দিব। তো আপাতত এই যে লোডটা অ্যাপ্লাই করছি সেটা এখানে অ্যাপ্লাই দিলাম। এরপরে আমার যে মোমেন্টটা আছে, মোমেন্টটা আমার যেহেতু আমার এখানে 2টা ডিরেকশন দেখতে পাইতেছি, একটা হলো জেড ডিরেকশন ভার্টিক্যালি আর হরিজন্টালি এক্স ডিরেকশন, তাহলে অন্য যে ডিরেকশনটা আছে ওই ডিরেকশনটায় আমার মোমেন্টটা অ্যাপ্লাই হবে। তো এখানে আমি কত 80 মোমেন্ট অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, ওই যে আগে যেভাবে দেখলাম যে পজিটিভ মোমেন্টই হিসেবে এখানে কাউন্ট করছে, যে ক্লকওয়াইজে পজিটিভ হিসেবেই দিছে, ঠিক আছে? পজিটিভ মোমেন্ট অ্যাপ্লাই করবো, এটা 0 করে দিব। তারপরে এই পয়েন্টটা সিলেক্ট করব, এই পয়েন্টটা সিলেক্ট করে তারপরে এই যে এখানে 80 বসাইলাম, এরপরে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এখন এখানে লোডটা মোমেন্টটা দেখা যাইতেছে না, আমরা যদি দেখতে চাই তাহলে 3D-তে আসবো, আইসা এখানে ডিসপ্লেতে গিয়ে লোড অ্যাসাইন্সে জয়েন্ট লোড, এইটা যদি আমরা লাইভ লোডে যাই তারপরে অ্যাপ্লাই দিই তাহলে লোডটা দেখতে পাবো। এহলে আমাদের লোড অ্যাসাইন শেষ। এরপরে আমরা এখানে গিয়ে এই যে ডিফাইনে গিয়ে আমরা যাতে সেলফ ওয়েটটা কাউন্ট না করে সেই জন্য আমরা এই যে লোড প্যাটার্নে চলে যাব। ডেড লোডের ক্ষেত্রে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 0 করে দেব, 0 করে মডিফাই লোড, এই তারপর ওকে দিলে আমরা জাস্ট এখানে এসে রান দিব। রান দেওয়ার আগে আমাদের সেভে তো সেভ দিয়ে আমাদের নির্দিষ্ট একটা লোকেশনে আমরা সেভ করব।
সেভ করে রান দিব, রান দেওয়ার পরে আমরা যে স্ট্রাকচারের যে আমাদের এসএফডি এবং বিএমডি সেটা আমরা দেখতে পাবো। দেখার জন্য এখন আমার রান হয়ে গেছে, ঠিক আছে। এখানে বলছি কি আমার অ্যানালাইসিসটা ডান, এখানে অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে, কারণ এখানে আমরা লক চিহ্ন দেখতে পাইতেছি, মানে আমাদের ক্যালকুলেশন শেষ। এখন আমরা এসএফডি বিএমডি দেখবো। এই যে হলো ডিসপ্লে, ফ্রেম, পায়ার, স্প্যান্ড্রেল, লিঙ্ক ফোর্সেস, এটা যদি না থাকে তাহলে এই যে রিসেট ডিফল্ট টুলবার এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে অপশন থেকে রিসেট ডিফল্ট টুলবার দিয়ে ওটা নিয়ে আসবো। তাহলে এই অপশনটা আমরা দেখব। এখানে ক্লিক করলাম, করার পরে আমরা যেহেতু লাইভ লোড অ্যাপ্লাই করছি তো লাইভ লোডটা সিলেক্ট করলাম। এরপর মোমেন্ট দেখবো 3-3-তে, 3-3 মানে জেড ডিরেকশনে। হ্যাঁ, আর এই যে দেখলাম এটা হলো মোমেন্ট ডায়াগ্রাম। এখন যদি ভ্যালু দেখতে চাই তাহলে ভ্যালু হলো এইটা, এই আমরা যদি এখানে দেখতে চাই তাহলে অ্যাপ্লাই দিব, এইটার উপর সিলেক্ট করে তারপরে আবার অ্যাপ্লাই দিব। এগুলো আমার মোমেন্ট ডায়াগ্রাম। আর যদি শেয়ার ডায়াগ্রাম দেখতে চাই, যেহেতু শেয়ারটা আসবে 2-2 এর সাপেক্ষে, মানে এই যে ওয়াই অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে তো লোডগুলো এদিকে পড়ছে, তো এই জন্য শেয়ার হবে 2-2-তে। তো এই 2-2 এর শেয়ার আর 3-3 এর মোমেন্ট আমরা দেখলাম। এইগুলো আমার কাজ হলো, আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিব এখান থেকে ডিরেক্টলি কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য যদি কারো না জানা থাকে তাহলে ডিরেক্টলি এস প্রেস করলে এখানে স্নাইপিং টুল পাওয়া যাবে। এটা ওপেন করে নিউ অপশনে গিয়ে আমরা এখানে এই স্ক্রিনশটটা দিয়ে অ্যাসাইনমেন্ট যেখানে সাবমিট পোর্টাল দেওয়া হবে গুগল মিটে, ওইটার ভিতরে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং এটার দুইটা অ্যাসাইনমেন্ট 1-এ, অ্যাসাইনমেন্ট 1-এর এসএফডি বিএমডি এগুলো ইমেজ আকারে সাবমিট করতে হবে। তো এইভাবে আর কি প্রসেস। এরপরে আমি পরবর্তী কাজটাও, যেহেতু ওখানে একটা ত্রিভুজাকৃতির লোড আছে সেটার জন্য আমরা একটু দেখি। নিউ মডেল, এটা আমরা সেভ দিয়া তারপর ওই লোডটার জন্য আমরা দেখবো। ওটা আছে কিসে, ফিটে, ঠিক আছে। এটা যদি এটা একটু দেখি, এটা আছে কিসে, এটা আছে ফিটে। তাহলে 6 ফিট আছে, 3 ফিট আছে, আর এখানে 200, এটা আছে 270 পাউন্ড পার ফিট। তাহলে আমরা এখানে কি যে এই যে অপশনটা চেঞ্জ করে ইউএস কাস্টমারি ফিট পাউন্ড, সে ফিট পাউন্ডের জন্য ইউএস কাস্টমারিতে যাব, তারপর ওকে দিব। হ্যাঁ, ওকে দিয়ে আমাদের যেহেতু এখানে এশিয়া স্ট্যান্ডার্ড করা লাগতে হবে না, ওই- ইউনাইটেড স্টেট করতে হবে না, ওইটা কি অস্ট্রেলিয়া দেওয়া আছে মেবি। ওই স্ট্যান্ডার্ড আমরা যখন ডিজাইনে যাব তখন এখানে আমরা যেহেতু শুধুমাত্র লোড ক্যালকুলেশন দেখতেছি, ওগুলো চেঞ্জ না করলেও হবে, ঠিক আছে। আমরা যখন বিমটা ডিজাইন করব তখন ওইগুলো লাগবে। হ্যাঁ, এই যে 3টে দিব, কারণ কি এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা, 3টে পয়েন্ট আমার জানা দরকার, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা লোড থাকবে, এরপরে এই পয়েন্টে আরেকটা থাকবে। এখন এইটা কি সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে কনসিডার করবো, শুধুমাত্র 2টার উপরে রিয়েকশন দেওয়া আছে এর মানে যে 2টা রোলার সাপোর্ট, এইটা না। কারণ একটা বিমকে আমরা স্টেবল করার চেষ্টা করব, সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে এক পাশে দিব পিন আর এক পাশে দিব রোলার, এটা সবাই একটু মাথায় রাখবো, ঠিক আছে। তো এখানে আমি কি করলাম, নাম্বার অফ গ্রিড লাইন, এটা নাম্বার অফ গ্রিড লাইনটা দেওয়ার পর কাস্টম গ্রিড স্পেসিং, এখানে গ্রিড ডাটায় গিয়ে ডিসপ্লে গ্রিড অ্যাজ স্পেসিং, সেখানে প্রথমটা কত থাকবে, প্রথমটা হলো 6 ফিট, পরেরটা 3 ফিট, তো 6 পরেরটা 3। এরপরে ওকে দিয়ে এখানে স্টোরি দিয়ে দেবো একটা, ওকে দিয়ে ভিতরে ঢুকলে ভাই স্টোরিটা কি ভাই? স্টোরি আমরা যেহেতু এটা স্টোরি কয়টা, মানে স্টোরি হলো কয়তলা আর কি, তুমি যদি বিল্ডিং ডিজাইন করবা তখন কয়তলা বিল্ডিং সেটার হিসেবে স্টোরিটা দিতে হবে। তো এখানে যেহেতু আমার কোনো তলা টলা নাই, এটা শুধুমাত্র একটা বিম, তো এটা নিয়ে করার দরকার নেই। তো এই যে পয়েন্ট গ্রিড পয়েন্ট 1, এ থেকে আমি প্রথমে কি করলাম, একটা বিম ড্র করলাম, এই যে আগের মতোই। এই এখন আমার কাজ হলো, এই যে এইটা কি লোড বলতো, এইটা তো জয়েন্ট লোড না, এটা হলো বিমের উপরে ফ্রেম লোড আছে, তাই না, ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে ফ্রেম লোড হিসেবে আমার এটা দিতে হবে। যদি কোনো জয়েন্টে লোড থাকতো বা পয়েন্টে লোড থাকতো সেটা আমরা পয়েন্ট লোড হিসেবে দিতাম, কিন্তু এটা হলো আছে ডিস্ট্রিবিউটেড লোড, তাইলে আমরা ফ্রেম লোড হিসেবে দিব। দেওয়ার আগে আমাদের এইটা ফিক্স সাপোর্ট, মানে সাপোর্ট কন্ডিশনগুলো দিয়ে দিই, এইটা দিব আমরা পিন সাপোর্ট, এটা দিব আমরা রোলার সাপোর্ট। তাইলে এই যে পয়েন্টগুলো আমি সিলেক্ট করব, ঠিক আছে,
এখানে গিয়ে সাপোর্ট এইভাবে কনসিডারও করা যায়, আমি যে প্রথম দেখাইছি ওভাবে দেওয়া যায়, এভাবেও দেওয়া যায়। তাহলে আমরা প্রথমে কি করবো, এই সবগুলো সিলেক্ট করে ফ্রি করে দিব, এই যে ফ্রি রে ক্লিক করে ধৈর্য এনে এখানে সাইডে দিব। এরপরে আমরা এই এইটারে হিসেবে পিন জয়েন্ট হিসেবে দিব, এটা সিলেক্ট করে এটা ক্লিক করে ধরে এনে এখানে ছেড়ে দিব। এরপরে আমার এই যে জয়েন্টটা আছে এটা দিব আমরা রোলার জয়েন্ট হিসেবে, এটাকে ধরে এনে এখানে সাইডে দিলাম। তো এই গেল আমার জয়েন্ট অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এখন আমরা লোড অ্যাসাইনমেন্ট করার জন্য আমরা কি করব, মানে সাপোর্ট দেওয়া হয়েছে, এখন লোড দেওয়ার জন্য আমরা ডিরেক্টলি এই যে ওয়ান এলিভেশন আছে, এলিভেশন ওয়ানে চলে যাবো। এখানে এলিভেশনে গিয়ে এখানে ওয়ানে ক্লিক করে অ্যাপ্লাই দিব। এই সবাই দেখতে পাইতেছি, এই পেজটা পিন, এই পেজটা রোলার। তারপরে আমার কি কাজ, লোডটা অ্যাসাইন করা, অ্যাসাইন ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড। ওটা যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড, এখন ডিস্ট্রিবিউটেড লোড তো ওইটা তো আর মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড না, এটা কি, এটা একটা ত্রিভুজাকৃতি, মানে ভেরিং লোড, ইউনিফর্মলি ভেরিং লোড, ভেরি করতেছে লোডটা। তাহলে এখানে 0 ছিল, এখানে কত আসছে, এই লোডটার এখানে ছিল 0, এখানে 270, হ্যাঁ এতটুকুই। তো আমরা প্রথমে ডিস্টেন্স যখন 0 তখন লোড কত 0, ডিস্টেন্স যখন যে এইটা দরকার নাই, এইটা আমরা ডিরেক্টলি ডিস্টেন্স যখন 1, এগুলো আমরা 0 দিয়ে দিব, ঠিক আছে, এগুলো আমরা 0 দিয়ে দেব। এখন ডিস্টেন্স যখন 1, মানে ডিস্টেন্স কত ছিল এখানে 6, তাই না, তো 6 এ কত 270। হ্যাঁ এইটা হলো আমার রেশিও, মানে আমার যে ডিস্টেন্স আছে টোটাল ডিস্টেন্স, এটার রেশিও হলো এটা। এখানে 6 ফিট দেওয়া যাবে না, মানে কত পার্সেন্ট, এখানে যদি 100% ডিস্টেন্স হয় তাহলে 1 দিব, এবং এখানে লোডটা দিব এটা কততে, এটা কিন্তু কিপ পার ফিট, এখানে ছিল পাউন্ড পার ফিট, তাহলে কিপ পার ফিট হলে কত হবে, 1000 দিয়ে ভাগ হবে, তাহলে 0.27। এটা যদি আমরা অ্যাপ্লাই মানে এটা যদি আমরা অ্যাপ্লাই দিই, ঠিক আছে, একটু দেখি কিভাবে লোডটা আসে। সবাই কি বুঝতে মানে কোনো অসুবিধা আছে? এই যে আমার ডিস্টেন্স 0-তে কত ছিল লোড 0, এইটা আমরা দেখাইলাম। এরপরে ডিস্টেন্স যখন 1, মানে 1 ফিট না, 1 মানে হলো টোটাল লেন্থটা আর কি, লেন্থের কত ভাগ আর কি, এইটা হলো 1। তো এই 1 ডিস্টেন্সে যখন গেছি তখন হলো আমার 0.27, তো এই 0.27 দিলাম। এরপরে আমার লোডটা অ্যাসাইনমেন্ট হয়ে গেল। এখন আমার কাজ হলো সেল পোর্টটাকে আমি 0 করে দিই। ভাই হ্যাঁ হ্যাঁ ভাই, ওটা যদি আমার এই দুইটা সাপোর্টের মাঝামাঝি পুরোটা যদি আমার ট্রায়াঙ্গুলার লোড থাকতো, হ্যাঁ হ্যাঁ তখন আমাদের ডিসটেন্সটা কি হতো, ডিসটেন্সের পার্সেন্টেজটা কিরকম হতো? পুরোটা ট্রায়াঙ্গুলার লোড, তখন হ্যাঁ, আমার তখন এই পুরোটারই আমি কি হিসেবে, একটা বিম হিসেবে নিতাম, মানে দুইটা বিম হিসেবে নিছি, তাই না? ওই না ভাই, আমার তো এমন হইতেই পারে আমার মাঝখানে আমি দুইটা আলাদা আলাদা বিম ধরতে পারি, কারণ মাঝখানে যদি আমার কোনো মোমেন্ট থাকে, মোমেন্ট যদি দেওয়া লাগতে পারে, পয়েন্ট লোডও থাকতে পারে। আমার কনসার্ন হচ্ছে যে আমার এই দুইটা সাপোর্টের মধ্যবর্তী পুরোটা আমি যখন হচ্ছে আপনার তখন ট্রায়াঙ্গুলার এইখানে আলাদাভাবে লোড দিবে। কত হতো? হ্যাঁ বুঝছি আমি, এখানে আলাদাভাবে লোড দিবে, এখানে 0.27 শুরু হবে, পরে এখানে যত থাকবে ওইটা আর কি দিবা। তুমি যদি এখানে আলাদা কোনো লোড দিতে চাও তাহলে এই সেম ভাবে ওই যে অ্যাসাইন ফ্রেম লোড, ঠিক আছে, ওইটা একটু হিসাব করে ওই সেকশনে কত লোড আসছে, জি ভাই, বুঝতে পারছি ভাই। হ্যাঁ এখানে আলটিমেটলি এইখানে কত লোড আসছে ওইটা তোমার তো জানা থাকবে, এখানে কত লোড আসছে ওইটা তুমি হিসাব করলা, কইরা ওইভাবে বসাইলে, তাহলে এইটা এই বিমে যখন লোড দিবা তখন ডিস্টেন্স যখন 0 তখন 0.27, এবং ডিস্টেন্স যখন 1 তখন এখানে সামথিং একটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, এটার আগে মানে অ্যানালাইসিস করার আগে আমরা এটার কি করে নিব, এইটার যে লোড প্যাটার্ন আছে সেখানে গিয়ে আমরা সেল পোর্টটারে 0 করে নিব, 0 মডিফাই লোড, ওকে। এরপর আমরা এটা রান করি। এই যে আমাদের শিয়ার ডায়াগ্রাম, এখানে 450 উঠছে,
এখান থেকে নেমে 360 হয়েছে। আর একটু দেখি মিলাইয়া ভ্যালুটা দিয়ে এইটা হলো ভ্যালু শো করার জন্য এই অপশনটা আমরা ক্লিক করব। তারপর অ্যাপ্লাই দিলাম, এই 450 নেগেটিভ, এখানে 360 আসছে পজিটিভ, এইটার উল্টা আর কি, ঠিক আছে। 450 পজিটিভ ছিল, এটা 350 হলো নেগেটিভ। এখন আর এইটা কত ছিল, এটা হলো এই যে এই পয়েন্টে কত, এই পয়েন্টে 0, এখানে হলো 1341, এখানে 1080। আমরা যদি মোমেন্ট আর 3 দেখি তাহলে এই যে 1320 দেখাইতেছে, এখানে 1.08, মানে এটা কিপ পার ফিটে দেখাইতেছে। আমরা যদি এটার ইয়ে করি, ইউনিটটা চেঞ্জ করি, তাহলে এখানে দেখবো যে কনসিস্টেন্ট ইউনিট, এটা যদি দেয়, এটার পাউন্ড হিসেবে যদি দেয়, এই যে পাউন্ড ইঞ্চি আসছে, পাউন্ড ফিট হিসেবে যদি দেয় কনসিস্টেন্ট ইউনিটে গিয়ে এখানে এটা দিব হলো ফিট, আর এই ফোর্সের ইউনিটে লাগবে পাউন্ড, তাহলে দেখতেছি 1320 আর 1080, ঠিক আছে। ডিরেকশনের কোনো ম্যাটার না, আমরা এখানে খেয়াল রাখবো যে আমাদের ভ্যালুগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। এখানে শিয়ার দেখবো 2-2-তে, আর এই যে মোমেন্ট হলো 3-3-তে। তো আপাতত এই যে আমার যে পরবর্তী যে দুইটা কাজ আছে, এই দুইটা সহ এই দুইটা করার পরে এই যে নেক্সট দুইটা আছে, হ্যাঁ এই ভাই, হ্যাঁ এই যে আমরা যে 2-2-তে শেয়ার, তারপরে মোমেন্ট, এগুলো 2-2-3-3-তে দেখতেছি, এই বিষয়টা আসলে পুরোপুরি এখনো ক্লিয়ার হচ্ছে না আর কি। 3-3-তে মোমেন্ট, এটা তো মেইনলি হলো 3-3 যে ডিরেকশনটা, হ্যাঁ মানে মোমেন্টটা আমি কোন এক্সিসের সাপেক্ষে দেখতে চাইতেছি, আচ্ছা আচ্ছা, এবং শিয়ারটা কোন এক্সিসের সাপেক্ষে দেখতে চাইতেছি। 1 2 3, 1 হলো এক্স ডিরেকশন, 2 হলো ওয়াই ডিরেকশন। আমরা যদি একটা কলামের ভিতরে যাই, এবং 3 হলো জেড ডিরেকশন, ঠিক আছে। তো জেড অ্যাক্সিসের সাপেক্ষে জানি জেড ডিরেকশনে কতটুকু মুভমেন্ট আসতেছে, ঠিক আছে। আমি এইটা তো জেড ডিরেকশন, তাই না, এই ডিরেকশনটা হলো জেড, এই আপ ডিরেকশনটা। তো এই অ্যাক্সিসে মানে এই ডিরেকশনে কতটুকু মুভমেন্ট আসতেছে এই প্লেনে আর কি, জেড প্লেনে, ঠিক আছে। 3-3 মানে এটা হলো একটা প্লেন, 3-3 এই প্লেনে আমার কতটুকু মুভমেন্ট আসতেছে সেটা দেখতেছি। আর এই শিয়ার 2-2 মানে হলো এইটা আমরা যদি একটা সেকশন কল্পনা করি, এখানে আমি যদি দেখাই পেইন্ট একটু, মানে যেটাকে আমরা ওয়াই বলতেছি, এই যে আমাদের এইটা যদি একটা বিম হয়, বিমের ক্ষেত্রে একটা হলো আমার জেড ডিরেকশন এটার ক্ষেত্রে, আর এই ডিরেকশনটা হলো 2-2 ডিরেকশন। তো আমার শিয়ার আসবে কার সাপেক্ষে, এই ডিরেকশনের সাপেক্ষে না, এটা তো আমার ট্রান্সভার্স ডিরেকশন, তাই না। এটা যদি একটা বিমের ক্রস সেকশন হয়, আমার এই ডিরেকশন বরাবর একটা কি আছে অলরেডি, এই ডিরেকশন, এটা হলো আমার লং ডিরেকশন, আর এটা হলো আমার ওয়াই ডিরেকশন, আর এইটা হলো জেড ডিরেকশন। তো জেড ডিরেকশনের লোড দেওয়ার ফলে শিয়ার আসবে আমার এই ডিরেকশনের সাপেক্ষে, ওয়াইতে, ওয়াই এর সাপেক্ষে, এইটাই আর কি দেখানো ছিল। তো আমরা শিয়ারটা দেখবো 2-2-তে, মোমেন্টটা দেখবো 3-3-তে, এটা দেখে তারপর এখানে স্ক্রিনশট নিয়ে তারপর আমরা এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করব। এখন যদি কারো এটা কোনো স্পেসিফিক প্রবলেম থাকে, এই যে এই সমভাবে বিস্তৃত লোড, এটা কিভাবে অ্যাপ্লাই করব এটা একটু দেখাই দিই, তাইলে আজকে মোটামুটি এইটা শুধুমাত্র অ্যাসাইন, এই জয়েন্ট লোডে গিয়ে ফ্রেম লোডে গিয়ে এখানে তেমন কোনো কষ্ট নাই, শুধুমাত্র আমি এই যে ফ্রেমটা সিলেক্ট করব, কইরা এইগুলো কোনো কিছু চেঞ্জ করব না, এইটা সবগুলো 0 করে দিব, ঠিক আছে। আমরা এইখানে আর কি লোডগুলো ইউনিফর্ম লোড যেটা থাকবে সেইটা আমরা এখানে অ্যাসাইন করব। তো এখানে যদি লোড থাকে 10 পাউন্ড পার ফিট, তাহলে 10 এইটা আগে খেয়াল করবো যে এখানে পাউন্ড পার ফিটে আছে নাকি কিপ পার ফিটে আছে। তো পাউন্ড পার ফিটে থাকলে ডিরেক্টলি বসাবো, আর কিপ পার ফিটে থাকলে আমরা কি করব, এই যে মানে কিপে নিয়ে পাউন্ডে কিপে নিয়ে তারপরে বসাবো। তো এইটা যদি অ্যাসাইন করতে চাই তাহলে অ্যাপ্লাই লোড, এই যে দেখতে পাইতেছি যে আমরা যদি বিমের উপরে অ্যাসাইন করতে চাই, শুধুমাত্র এখানে লোডটা দিয়ে অ্যাপ্লাই দিলি, এটা সিলেক্ট করে এই যে অ্যাপ্লাই দিলেই হবে। এখানে এই 3টা অপশনের জায়গায় আমরা রিপ্লেস এক্সিস্টিং লোডটা থাকবো, যার ফলে আগে যে লোডটা ছিল সেইটা চেঞ্জ হয়ে যাবে আর কি, আর সেইটা থাকবে না। তো আমাদের তো আগের লোডটার দরকার নেই, সেজন্য আমরা রিপ্লেস এক্সিস্টিং লোডটা সবসময় ইউজ করব। তো এই ছিল আজকের মোটামুটি। এইগুলো কেন আমি দেখতেছি, কারণ হলো আমার বাস্তবের সাথে আসলে
আমি যখন একটা বিল্ডিং ডিজাইন করব, বিল্ডিংটা তো সবই ইনডিটারমিনেট স্ট্রাকচার। এইটার জন্য আমি চাইলে ক্যালকুলেশন কইরা কোন জায়গায় কত মোমেন্ট আসতেছে, শিয়ার আসতেছে, এইটা আসলে বোঝাটা মুশকিল। মানে এটা ক্যালকুলেশন করে বের করে তারপরে আবার এটা মিলানো মুশকিল। আমি জাস্ট প্রথমে ডিটারমিনেট কিছু স্ট্রাকচারের ক্ষেত্রে একটু রিলেট করার জন্য এই ছোট ছোট প্রবলেমগুলো সলভ করাইতেছি, আর যাতে ইটাপসটা একটু হাতে চলে আসে আর কি, কাজ করাটা সহজ হয় এই জন্য আর কি। ঠিক আছে, তো আজকের ক্লাস সম্পর্কে তোমাদের কারো কিছু বলার আছে? ভাই আমি কালকে আকিবের কাছ থেকে আমার ইট্যাপস সফটওয়্যারটা ইনস্টল করে আনছি, কিন্তু আজকে ওপেন করলাম, দেখতেছি ওইখানে কোনো টুলসে কাজ করতেছে না, সব ব্লার হয়ে আছে। আচ্ছা, আমি দেখবো না আর কি। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে একটু পাঠাই। মনির না হলে আমার কাছে নিয়ে এসো, আমি তো হলেই আছি, নিয়ে এসো না হয়, আমার ভাই দেখে দিছিল তো, তোমার থেকে নিয়ে এসো। আর ভাই ওই ভিডিওটা একটু যতটা সম্ভব তাড়াতাড়ি দিয়েন, কারণ ওই মানে এখনকার জিনিস এখন প্র্যাকটিস করলে একটু বেশি ভালো হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওগুলো দিয়ে দেবো, মানে ই করে মানে আপলোড করে দিয়ে দেবো। ঠিক আছে, ভাই ভিডিওটা হচ্ছে একটু মার্কস করে মানে তাড়াতাড়ি দিলে ভালো হয় ভাই, আমার তো অনেক কিছু মিস গেছে, আমি হচ্ছে একটু কমপ্লিট করব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, সালাম আলাইকুম তাহলে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।